আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, এই অধ্যায়ের প্রথম অংশ এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রাচীন যুগের তিনজন শাসকের কৃতিত্ব বা অর্জন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের অংশটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে চলো আমরা কিছু ছবি দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একজন শাসককে দেখতে পাচ্ছ এবং সেই শাসকের আমলের মুদ্রা বা কয়েনকে দেখতে পাচ্ছ। আরো দেখতে পাচ্ছ ওই আমলের একটি সুন্দর স্থাপত্য শিল্পকর্ম, অর্থাৎ এটি একটি মসজিদ। দেখতে পাচ্ছ মসজিদের অভ্যন্তরীণ ভাগ। শিক্ষার্থীবৃন্দ, এই মসজিদটির নাম হচ্ছে আদিনা মসজিদ। তো বন্ধুরা, তোমরা এবার নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো মধ্যযুগের। এই মধ্যযুগের তিনজন শাসক সম্পর্কে জানবো, আরো জানবো সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিশেষ বিশেষ বা উল্লেখযোগ্য দিকগুলো। তো চলো বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা কি জানবে সেই বিষয়গুলো আগে এক নজর দেখে নেই। মধ্যযুগের কয়েকজন শাসকের নাম বলতে পারবে এবং তাদের অর্জন বা কৃতিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিতে পারবে। এছাড়াও মধ্যযুগের বাংলার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনধারার উল্লেখযোগ্য দিক বর্ণনা করতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের লেখাপড়া শুরু করি। বন্ধুরা, মধ্যযুগের অনেক শাসকদের মধ্য থেকে আজকে আমরা তিনজন শাসককে বেছে নিয়েছি, তিনজন উল্লেখযোগ্য শাসককে বেছে নিয়েছি। তো চলো সেই শাসকদের নামগুলো আগে জেনে নেই। শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ এবং শায়েস্তা খান। আজকে আমরা এই তিনজন শাসকের কৃতিত্ব বা অর্জন নিয়ে আলোচনা করব। প্রথমে শামসুদ্দিন ইলিয়াস শাহ দেখে নেই। বন্ধুরা, শামসুদ্দিন ইলিয়াস শাহর অর্জনগুলো। তিনি চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। তিনি ইলিয়াস শাহী বংশের সূচনা করেন। এজন্য শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় শাহী বংশের প্রতিষ্ঠাতা। বন্ধুরা, তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। এছাড়া তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। বন্ধুরা, এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন গুণী ব্যক্তি ছিলেন, তাই তার সময়ে কবি সাহিত্যিকদের প্রচুর আনাগোনা দেখা যায়। অর্থাৎ কবি সাহিত্যিকদের তিনি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতেন, যাতে করে কবি সাহিত্যিকরা সাহিত্য রচনা করতে পারে, দেশীয় সাহিত্য সমৃদ্ধ করতে পারে। আর শামসুদ্দিন ইলিয়াস শাহর সাপোর্ট পেয়ে মূলত কবি সাহিত্যিকরা তাদের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, ইনি হচ্ছেন সোনারগাঁয়ের জমিদার ঈসা খাঁ। ঈসা খাঁর অর্জনগুলো কি ছিল সেটা জেনে নেই। বন্ধুরা, 12 ভূঁইয়াদের নেতা ও সোনারগাঁয়ের জমিদার ছিলেন এই ঈসা খাঁ।
বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মুঘলদের অধীনতা মানেননি। অর্থাৎ মুঘলরা এ সময় বারবার বাংলা দখল করতে চেয়েছিল, কিন্তু ঈসা খাঁ এবং তার সঙ্গে আরো যে 12 ভূঁইয়ারা ছিল সবাই মিলে এই মুঘলদের আক্রমণ প্রতিহত করেছিল। ফলে ঈসা খাঁ যতদিন বেঁচে ছিলেন ততদিন মুঘলরা বাংলা দখল করতে পারেনি। এখানে আমরা মুঘল আক্রমণের দৃশ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ মুঘলরা বারবার বাংলা আক্রমণ করেছিল দখল করার জন্য, কিন্তু 12 ভূঁইয়াদের সম্মিলিত প্রচেষ্টার কারণে মুঘলরা শক্তিশালী হওয়া সত্ত্বেও বাংলা দখল করতে পারেনি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই ঈসা খাঁর জমিদার বাড়ি। এটি বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য কর্ম। এবার বন্ধুরা আমরা জানব শায়েস্তা খাঁ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই শায়েস্তা খানের নাম শুনেছ। সপ্তদশ শতকে মুঘলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেছিলেন। অর্থাৎ ঈসা খাঁর মৃত্যুর পর মুঘলরা বাংলা দখল করে নেয় এবং বাংলার শাসক হিসেবে এই শায়েস্তা খানকে নিযুক্ত করেন। তাই শায়েস্তা খানকে বলা হয় মুঘলদের একজন সুবেদার। তিনি একজন সুশাসক ছিলেন, কারণ তার সময় জিনিসপত্রের দাম খুবই সস্তা ছিল। বলা হয়ে থাকে তখন টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শিক্ষার্থীবৃন্দ, এ সময় বাংলার আরেকটি সমস্যা ছিল জলদস্যুদের উৎপাত। অর্থাৎ নদী এবং সমুদ্রে জলদস্যুদের কারণে নাবিকেরা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারত না, জনগণ চলাফেরা করতে পারত না। তো শায়েস্তা খান এই জলদস্যুদের নদী এবং সমুদ্র থেকে বিতাড়িত করে এদেশের নদী এবং সমুদ্র পথকে নিরাপদ করেছিলেন। এটি ছিল শায়েস্তা খানের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন। শিক্ষার্থীবৃন্দ, আমরা মধ্যযুগের 3 জন উল্লেখযোগ্য শাসকের শাসনামলের কৃতিত্ব জানলাম। এবার আমরা জানব মধ্যযুগের সামাজিক অবস্থা। তো চলো বন্ধুরা, মধ্যযুগে বাংলার সামাজিক অবস্থা কেমন ছিল সেটা দেখে নেই। তখন বাংলায় হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করত। শিক্ষার্থীবৃন্দ, মধ্যযুগের সামাজিক অবস্থার এটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ তখন বিভিন্ন ধর্মের মানুষ শান্তির সাথে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। আর শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়। অর্থাৎ মধ্যযুগের শাসকরা প্রত্যেকেই বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। ফলে এই শাসকদের সাপোর্ট পেয়ে কবি সাহিত্যিকরা তাদের সাহিত্য চর্চা করার সুযোগ পেয়েছিল। ফলে এ সময়ে সাহিত্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। এই সময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কুটির শিল্প কি নিশ্চয় জানো। কুটির শিল্প হচ্ছে এমন শিল্প যে শিল্পে অল্প জায়গায় অল্প অর্থ দিয়েই শিল্প তৈরি করা যায়। যেমন বাঁশ বেতের কাজ, কাঠের কাজ, কাগজ দিয়ে বিভিন্ন শিল্প তৈরি, এছাড়াও বিভিন্ন খাবার তৈরিও এই কুটির শিল্পের অন্তর্ভুক্ত। তো মধ্যযুগে বাংলায় এই ধরনের অসংখ্য কুটির শিল্প গড়ে উঠেছিল। আর কুটির শিল্পের কারিগররা ছিল অত্যন্ত পারদর্শী। অর্থাৎ কারিগররা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন শিল্প সুনিপুণ হাতে গড়ে তুলেছিলেন। এটি মধ্যযুগের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
শিক্ষার্থীবৃন্দ, এবার চলো মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা দেখে নেই। প্রাচীন যুগের মতো এ যুগের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি, অর্থাৎ এ যুগের অর্থনীতি ছিল কৃষি ভিত্তিক। এ সময়ে সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে রেশমের তৈরি কাপড় দেখতে পাচ্ছ। এখানে হলুদ এগুলো হচ্ছে রেশমের গুটি। এই গুটি থেকেই এই রেশম সুতা তৈরি হয়, আর এই সুতা থেকে এই মূল্যবান কাপড়গুলো তৈরি হয়। তো বন্ধুরা, সেই মধ্যযুগে এই কাপড়গুলো তৈরি হতো এবং মধ্যযুগ এই কাপড়ের জন্য বিখ্যাত ছিল। দেখতে পাচ্ছ মসলিন কাপড়। মসলিন কাপড়ের জন্য প্রাচীন যুগ মধ্যযুগ থেকেই বাংলা ছিল বিখ্যাত। এছাড়াও এ সময় হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজেও বাংলার শিল্পীরা অত্যন্ত পারদর্শী ছিল। কাঠের কাজের একটি ছবি দেখতে পাচ্ছ। বাংলার শিল্পীরা এরকম নিখুঁতভাবে কাঠ খোদাই করে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করত, যা ছিল অত্যন্ত সুন্দর। হাতির দাঁতের শিল্পকর্ম। এই হাতির দাঁতের শিল্পকর্মের জন্য মধ্যযুগ বিখ্যাত। এবারে আসি আমরা মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো জানব। বন্ধুরা, এই মধ্যযুগের একটি বৈশিষ্ট্য ছিল তখন আমদানির থেকে রপ্তানি বাণিজ্য বেশি ছিল। তোমরা তো জানো, আমদানি হচ্ছে বিদেশ থেকে কোনো দ্রব্য কিনে আনা, আর রপ্তানি হচ্ছে বিদেশে কোনো দ্রব্য বিক্রি করা। তো মধ্যযুগে রপ্তানির পরিমাণ অনেক বেশি ছিল, তাই মধ্যযুগের অর্থনীতি ছিল সমৃদ্ধশালী। আর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বন্দর পরিচিত ছিল, অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকেই বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করা হতো। এই বন্দর থেকে রপ্তানি করা হতো। বন্ধুরা, এই দ্রব্যগুলো ছাড়াও মধ্যযুগে মসলিন কাপড় এবং রেশম কাপড় এবং সুতি কাপড় এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এই কাপড়গুলোর জন্য তখন থেকে বাংলা ছিল প্রসিদ্ধ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মধ্যযুগের সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানলাম। এবারে এসো বলিতে যে প্রশ্নগুলো আছে, চলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে? তো বন্ধুরা, আমরা একটু আগে আলোচনা করেছি বাংলা সাহিত্যের বিকাশের কথা। সেটা হলো শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে। দেখো তোমরা, আমরা উত্তরটা এভাবে লিখব, শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে। এর পরের প্রশ্ন, মুঘলরা কোন স্থান থেকে শাসন কার্য পরিচালনা করত? উত্তর হচ্ছে, মুঘলরা দিল্লি হতে শাসন কার্য পরিচালনা করত। তো বন্ধুরা, এসো বলিতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আলোচনা করব যাচাই করি। এখানে বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসন আমলের মিল করতে হবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সে আলোচনার মধ্যেই কিন্তু এই শাসকদের শাসন আমল সম্পর্কে আমরা জেনেছি। তো চলো আমরা এবার ছকটি মিল করি। প্রথমে আছে চতুর্দশ শতক। চতুর্দশ শতকে কোন শাসক বাংলা শাসন করত? বন্ধুরা, সেটা কি তোমাদের মনে আছে? দেখো তো মনে করতে পারো কিনা। আমরা দেখতে পাচ্ছি ঈসা খাঁ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, অর্থাৎ চতুর্দশ শতকে বাংলা শাসন করত সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে আছে ষোড়শ শতক। ষোড়শ শতকে বাংলা শাসন করত
12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ এবং সপ্তদশ শতকে বাংলা শাসন করত সুবেদার শায়েস্তা খান। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যাচাই করিতে যে ছকটি ছিল সে ছকটি নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, মধ্যযুগের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো আজকের পাঠ থেকে আমরা কিছু বাড়ি কাজ নিয়ে নেই। বাড়ি কাজ হলো মধ্যযুগের একজন শাসকের কৃতিত্ব বা অর্জন উল্লেখ করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 3 জন শাসকের কৃতিত্ব বা অর্জন নিয়ে আলোচনা করেছি। তুমি যে কোনো একজন শাসকের নাম উল্লেখ করবে এবং তার কৃতিত্ব বা অর্জনগুলো লিখবে। আর 2 নাম্বার হচ্ছে মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। তো শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্ন উত্তর দুটি লেখার জন্য তোমাকে ক্লাসটি মনোযোগ দিয়ে কয়েকবার দেখতে হবে এবং শুনতে হবে, তবেই তুমি ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারবে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বাড়ি কাজ করে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অন্য একটি ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনার চর্চা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।